ফার্স্ট অফ অল বলে রাখি, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে কেকেআর সেন্ট্রিক হবে। এই ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখব যে কেকেআর প্লেয়ার এবং কোচিং স্টাফরা কবে কলকাতায় আসবেন, কবে থেকে প্র্যাকটিস শুরু হবে সেই নিয়ে তোমাদের আপডেট দেব। সেকেন্ডলি, কেকেআর এর যে অনগোয়িং ক্যাপ্টেন্সি ইস্যুটা চলছে সেটা কবে সলভ হতে পারে বা বেস্ট পসিবল সলিউশনই বা কি সেই নিয়ে কথা বলবো। থার্ডলি, কেকেআর এর বেস্ট পসিবল ফার্স্ট ইলেভেন অ্যাকর্ডিং টু ফর্ম বলো, অ্যাকর্ডিং টু লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপ 2026 বলো, সেই নিয়েও ডিটেলস আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি কেকেআর প্লেয়ার এবং কোচিং স্টাফরা কবে কলকাতায় আসবেন সেই নিয়ে তোমাদের আপডেট দিই। তোমরা ধরে রাখতে পারো কেকেআর এর যে অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড প্লেয়ার এবং কোচিং স্টাফ রয়েছেন তারা কিন্তু 17ই মার্চের মধ্যে কলকাতায় চলে আসবেন। তার মূল কারণ হচ্ছে তাদের যে রুটটা, তারা সিঙ্গাপুর হয়ে কিন্তু ভারতে আসেন, সেই রুটটাতে কিন্তু ইরানের যে ঝামেলাটা চলছে বা যুদ্ধটা চলছে সেই রিয়াকশন বলতে পারো সেটা কিন্তু এই রুটের ফ্লাইটের ওপর পড়ছে না। সুতরাং তারা খুব তাড়াতাড়ি কিন্তু ভারতে চলে আসবেন। ধরতে পারো তোমরা ফিন অ্যালেন, টিম সেফার্ট, রাচিন রবীন্দ্র, ক্যামেরুন গ্রিন, এছাড়াও কোচিং স্টাফের মধ্যে সেন ওয়াটসন, টিম সাউদি, এরা কিন্তু খুব তাড়াতাড়ি 17ই মার্চের মধ্যে কলকাতায় চলে আসবেন। তবে সমস্যাটা হবে কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে। তোমরা দেখেছো বিশ্বকাপ হয়ে যাওয়ার পরও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা দীর্ঘদিন কিন্তু ভারতে আটকে ছিল। তার মূল কারণটা ছিল ইরানের চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি, যার কিন্তু ডাইরেক্ট রিয়াকশন সেটা কিন্তু এই ফ্লাইট রুটের ওপর পড়েছিল। কারণ ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়াররা তারা কিন্তু ভারতে আসার জন্য মূলত দুবাইটাকে কিন্তু ইউজ করে, দুবাইয়ের এয়ারপোর্টটাকে, এবং সেখানে কিন্তু ডাইরেক্টলি ইরানের হামলা চলছে এবং যার ফলে কিন্তু এই রুটের ফ্লাইটগুলো ভারতে আসতে কিন্তু ডিলে করছে, যার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের প্লেয়াররাও কিন্তু আটকে ছিল, যেমনটা তোমাদের বললাম। তাই তোমরা আশা করতে পারো রবম্যান পাওয়েল, এছাড়াও সুনীল নারিন, দি লেজেন্ড সুনীল নারিন, তার আসতেও কিন্তু দেরি হতে পারে কিছুটা। এছাড়াও ভারতীয় প্লেয়ার যারা বিশ্বকাপ খেলেছে যেমন বরুণ চক্রবর্তী, রিঙ্কু, এদেরও কিন্তু আসতে দু একদিন হয়তো লেট হতে পারে। এবার প্র্যাকটিস কবে থেকে শুরু করবে সেই নিয়ে যদি কথা বলি, দেখো 17ই মার্চের মধ্যে যদি কলকাতায় চলে আসে, 18ই মার্চ থেকে মোটামুটি প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু এই বিষয়ে গ্যারেন্টি থাকো। এবং 18ই মার্চ থেকে প্র্যাকটিস শুরু হচ্ছে, আমি তোমাদের অ্যাসিওর করছি, এরকম কিন্তু খবর রয়েছে। এছাড়াও যদি ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে কথা বলি, দেখো এখনো অবধি নানান সংবাদপত্র বলো, এছাড়াও স্পোর্টস ম্যাগাজিন, স্পোর্টস ওয়েবসাইট, সব জায়গায় এমনটাই খবর যে রাহানে তিনি কিন্তু এই সিজনের জন্যেও কেকেআর এর ক্যাপ্টেন থাকতে চলেছেন, যাই নিয়ে কিন্তু আমার গভীর আপত্তি আছে। ফার্স্ট অফ অল দেখো, তার এজ হয়েছে, সে একজন লেজেন্ড ক্রিকেটার, তার উপরে ফুল রেসপেক্ট আমার আছে, কিন্তু তার এজ হয়েছে, তার আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। তো আমার মনে হয় তাকে কিন্তু নিষ্কৃতি দেওয়া উচিত ছিল কেকেআর এর ক্যাপ্টেন্সি থেকে। সেকেন্ডলি আরেকটা পয়েন্ট আমি বলতে চাই, দেখো আমাদের আগে যে স্টার অলরাউন্ডার ছিল আন্দ্রে রাসেল, সেই রাসেলকে কিন্তু আজিঙ্কা রাহানে সে কিন্তু আগের সিজনে ভালোভাবে ইউটিলাইজই করেনি। ইভেন তাকে একটা সময় এমন ওভার দিত তখন মানে খেলাটা হাতের বাইরে বেরিয়ে গেছে। তাকে যে পাওয়ার প্লের মধ্যে আনা কিংবা যখন উইকেট পড়ছে না মানে 6 থেকে 10 ওভারের মধ্যে আনা, তখন কোনো সময়ই আনতো না। এমন একটা সময় তাকে আনা হতো যখন খেলাটা হাতের বাইরে বেরিয়ে গেছে। সে যে ক্যামেরুন গ্রিনের সাথেও এমন কিছু করবে না তার কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারবে না। থার্ডলি যে ব্যাপারটা আমি তোমাদের জানাতে চাই, দেখো আঙ্ক্রিশ রঘুবংশী আর আজিঙ্কা রাহানে এই দুজনই কিন্তু অ্যাঙ্কার টাইপের প্লেয়ার। এই দুজন কিন্তু একই লাইন আপে খেললে সমস্যা হয়ে যেতে পারে। দুজন অ্যাঙ্কার হলে কিন্তু চালিয়ে খেলার মতন প্লেয়ারের অভাব হয়ে যাবে, এবং দুজন যখন একসাথে ব্যাট করবে না তখন কিন্তু মানে স্ট্রাইক রোটেশনের প্রবলেম আসতে পারে, রানের গতি স্লো হয়ে যেতে পারে, অনেক সমস্যা রয়েছে। তাছাড়া তোমরা ভাবো বৈভব অরোরাকে দিয়ে আগের বারে ডেথ ওভারে বল করাচ্ছিল, রামপাট মার খেয়েছে বৈভব অরোরা, তোমাদের মনে আছে আশা করি, তোমরা খেলা দেখো, আমার থেকে বেশি খেলা দেখো, তো তোমরা জানো সেটা।
এছাড়াও বরুণ চক্রবর্তী তাকে ঠিকঠাক ইউটিলাইজ না করা, পাওয়ার প্লের মধ্যে না আনা, এরম অনেক কিন্তু অভিযোগ ছিল তাকে নিয়ে। এবং তারপরেও সে যদি ক্যাপ্টেন্সি হিসেবে চালিয়ে যায় তো সেটা কিন্তু মুশকিল হয়ে যেতে পারে কেকেআর এর জন্য। বিশেষ করে কেকেআর তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, এবার সেটা যদি না খেলতে চায় তাহলে অন্য ব্যাপার, তাহলে তাকে আরো 10 বছর রেখে দিক, কোনো ব্যাপার না। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য যদি খেলতে চায়, কেকেআর এর উচিত রাহানেকে কিন্তু ক্যাপ্টেন্সি থেকে নিষ্কৃতি দেওয়া। এবার তার রিপ্লেসমেন্ট কারা হতে পারে সেই নিয়ে যদি তোমাদের বলি, দেখো রিঙ্কু সিং অনেক জায়গা থেকে নাম উঠে আসছে। আমার মনে হয় রিঙ্কু সিং কোনোভাবেই ক্যাপ্টেন মেটেরিয়াল নয়। হ্যাঁ ভালো প্লেয়ার, কিন্তু ক্যাপ্টেন মেটেরিয়াল নয় সে। কেন বলছি, ফার্স্ট অফ অল দেখো, সে কিন্তু ইংলিশটা ভালো বলে না। আমরা দেখেছি টসের থেকে অ্যাডভার্টাইজমেন্ট সবকিছুতেই কিন্তু ইংলিশটা দরকার, এবং রিঙ্কু সেটাতে কিন্তু খুব ভালো যে বলতে পারে এরম কিন্তু নয়, সব সময় গডস প্ল্যান করে, এটা একটা ফ্যাক্টর। সেকেন্ডলি আরেকটা ব্যাপার, সে কিন্তু ওয়ার্ল্ড কাপেও কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল না। যেই ওয়ার্ল্ড কাপটা কিন্তু হয়েছে ভারতের মাটিতে, বিদেশের মাটিতে হলে সেটা তবু মানা যেত, ভারতের মাটিতেও কিন্তু সে ভালো খেলতে পারেনি। যেমন এগেনস্ট ইউএসএ, কঠিন প্রতিপক্ষ নয়, তার কিন্তু ভালো খেলা উচিত ছিল, খেলতে পারেনি। এগুলো কিন্তু একটা পয়েন্ট ভাই। আমার মনে হয় যখন তার পারফরমেন্স করার দরকার ছিল, অন্তত ভারতের মাটিতে, অন্তত একটা ছোট টিমের বিরুদ্ধে, কোন রকম ডিসরেসপেক্ট না করেই আমি ইউএসএ কে বলছি, তো সেখানেও কিন্তু সে পারফরমেন্স দিতে পারেনি। সুতরাং আমার মনে হয় তাকে ক্যাপ্টেন্সির চাপ না দেওয়াই ভালো। থার্ডলি যে ব্যাপারটা আমার মনে হয়, সে কিন্তু যে লেভেলটা প্রয়োজন হয় একটা ক্যাপ্টেন্সির মুখ হওয়ার জন্য, সেই লেভেল কিন্তু রিঙ্কুর নেই। দেখো রিঙ্কু কোনোভাবেই কিন্তু সুনীল নারিন, আন্দে রাসেলের ওপরে যায় না, তারা লেজেন্ড। তারা যখন কেকেআরে কোনোদিন ক্যাপ্টেন হতে পারেনি, বা ক্যাপ্টেন হিসেবে একটা দুটো ম্যাচ খেললেও যখন সফল নয়, তখন কিভাবে রিঙ্কু সিং ভাই ক্যাপ্টেন হতে পারে? আমার মনে হয় সেটা উচিত হবে না। তো কে ক্যাপ্টেন হতে পারে? আমার মনে হয় ক্যাপ্টেন একমাত্র একটা প্লেয়ারই আছে, সে হতে পারে, সে আর কেউ নয়, আঙ্ক্রিস রঘুবংশী। তোমরা বলবে যে দাদা ওর কি খুব এক্সপিরিয়েন্স আছে? না ভাই, নেই, একদমই নেই এই লাইনে ক্যাপ্টেন হওয়ার। তবে কি বলতো, সে একটা মানে হাইলি ট্যালেন্টেড প্লেয়ার, এবং সে কিন্তু শুধু ব্যাটার নয়, উইকেট কিপারও। যে ইন্ডিয়ান উইকেট কিপারের জন্য কেকেআর কিন্তু প্রতিটা সিজন কিন্তু আফসোস করে। তারা বিদেশি উইকেট কিপার খেলায়, সে যদি ভালো খেলতে না পারে তখন কেকেআর আফসোস করে যে তার বদলে আবার কাকে আনবো। তার থেকে একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার, যে ভালো ব্যাটসম্যানও, সে যদি কেকেআর এর ক্যাপ্টেন হয়, তিনটে কাজ একসাথে করে দিতে পারে। প্লাস সে কিন্তু হোমগ্রোন প্লেয়ার, এটা ভুলে যেও না। অভিষেক নায়ার কিন্তু তাকে হাতের তালুর মতন চেনে। তো আমার মনে হয় এতগুলো ফ্যাক্টরের কথা মাথায় রেখে আঙ্ক্রিজকে ক্যাপ্টেন করা হোক, এবং সুনীল নারিন তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হোক। কারণ সুনীল নারিন কিন্তু তার এক্সপিরিয়েন্স আঙ্ক্রিজকে দিতে পারবে বা হেল্প করতে পারবে তাকে ক্যাপ্টেন্সি করার জন্য। এছাড়াও কিন্তু সে ইয়ং। এখন দেখো আইপিএল এর যেরকম বলছিলাম তোমাদের, রাজস্থান রয়্যালস রিয়ান পরাগকে প্রমোট করছে, আরসিবি রজত পাতিদারকে প্রমোট করছে, সিএসকে তারা প্রমোট করছে ঋতুরাজ গাইকোয়াড়কে। সবাই কিন্তু একটা তরুণ প্লেয়ারদের মানে প্রমোট করার দিকে রয়েছে, যে স্টার হতে পারে দলের। সেখানে কেন কেকেআর আঙ্ক্রিজকে করবে না? যে দুর্দান্ত একটা প্লেয়ার। আগের বারে তোমার এগেনস্ট আরসিবি ম্যাচটা মনে করো তো, কিভাবে হ্যাজেলউডকে ছক্কাটা মারলো সে এগিয়ে এসে, যেটা কোনো বড় বড় প্লেয়ার পাচ্ছে না, বিদেশি প্লেয়ার পাচ্ছে না, সে মেরে দেখিয়েছে। কেন তাকে আমরা ক্যাপ্টেন করব না? আমার এই নিয়ে প্রশ্ন থাকবে তোমাদের কাছে। এছাড়াও আমার কিন্তু মনে হয়, হয়তো তোমরা আমার থেকে আলাদা মত পোষণ করতে পারো, আমার মনে হয় সে কিন্তু রিঙ্কুর থেকেও মোর ট্যালেন্টেড। এবং কেকেআর এর সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার যদি আমি বলি, সেই লিস্টে কিন্তু আমার প্রথমেই চলে আসবে আঙ্ক্রিজ, সেকেন্ড আসবে কিন্তু হর্ষিত, আর থার্ড আসবে কিন্তু রিঙ্কু সিং। সুতরাং আমার মনে হয় আঙ্ক্রিজকে রিঙ্কুর আগে ক্যাপ্টেন্সি অপশন হিসেবে ভাবা উচিত। এবার যদি কেকেআর এর বেস্ট পসিবল প্লেইং 11 এর কথা বলি, হ্যাঁ এই প্লেইং 11টা কিন্তু আমি তৈরি করছি। মুস্তাফিজুর রহমান সে কিন্তু কেকেআর ফার্স্ট 11-এ নেই, এটা মাথায় রেখে। আর হর্ষিত রানা সে কিন্তু কবে ফিরবে সেটা আমরা জানি না, সেই জায়গায় জিজ্ঞাসা চিহ্ন আছে, সেটাও জানি। আর থার্ডলি মাথিসা পাথিরানা, সে কিন্তু শ্রীলঙ্কাতে রিহ্যাব করছে, সে ফিরবে, কিন্তু ওরা আমি বললাম হর্ষিতের মতো কবে ফিরবে আমরা জানি না। সেই জায়গাটাও একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে বা এটা মাথায় রেখে আমি ফার্স্ট 11টা তৈরি করছি বা তোমাদের বলছি। দেখো ওপেনিং এ আমি রাখছি ফিন অ্যালেনের সাথে সুনীল নারিন, এদেরকে। 3 নম্বরে আমি রাখছি আঙ্ক্রিজ রঘুবংশী, যে দলের ক্যাপ্টেন হবে। ফোর্থলি আমি রাখছি ক্যামেরুন গ্রিনকে। ফিফথে আমি রাখছি তেজস্বী ধাইয়াকে, যে উইকেট কিপিং করবে। সিক্সথে আমি রাখছি রিঙ্কুকে, সেভেন্থে রমনদীপকে, 8-এ অনুকূল রয়কে। এবার যদি হর্ষিত ফেরে
হর্ষিত অনুকূলের জায়গায় মাঠে প্লেইং 11-এ খেলবে আর অনুকূল চলে যাবে বেঞ্চে। 9 আমি রাখছি আকাশদীপ সিংকে, কারণ সে কিন্তু বৈভব আরোরার থেকেও ভালো ব্যাটার, মানে ব্যাট বল উভয়তেই সে কিন্তু কন্ট্রিবিউট করতে পারে। এরপর আমি 10-এ রাখছি মাথিসা পাথিরানাকে। এবার তোমরা বলবে দাদা পাথিরানা তো নেই, তুমি কাকে কি করে রাখছো? দেখো পাথিরানা না থাকলেও তার বদলে অন্তত মুস্তাফিজুরের বদলে তো দল একটা ফাস্ট বোলারকে নেবে, তাকে আমি খেলাবো নাম্বার 10-এ। আর নাম্বার 11-এ তো বরুণ মাস্ট, সে খেলবেই। এবার যদি চেঞ্জের কথা বলি, আমার মনে হয় নয় ফিন অ্যালেন, না হলে তোমরা যদি ধরো আকাশদীপ সিং সে বোলিং করে নিল, কিংবা কাউকে একটা ধরো চেঞ্জ করে নিল, কোনো ইন্ডিয়ান প্লেয়ার তাকে চেঞ্জ করে নিয়ে তোমরা যে বেঞ্চে থাকবে, অনুকূল বেঞ্চে থাকলে অনুকূলকে নামিয়ে দাও, বৈভব আরোরা বেঞ্চে থাকলে বৈভব আরোরাকে নামিয়ে দাও, কোনো সমস্যাই নেই। মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি বলছি, কিন্তু এটা মাথায় রেখে। আচ্ছা, তোমরা অনেকেই দেখেছি আমি কমেন্ট করেছো আমার আদার্স ভিডিওতে যে দাদা টিম সেফার্ট আর ফিন অ্যালেন এদের দুজনকে একসাথে খেলানো যায় না। না যায় না ভাই, কেন বলতো? আমি এই ফার্স্ট 11-এ ব্যালেন্সটাকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছি রেদার দেন ফর্ম। প্লেয়ারদের বা দলের ফার্স্ট 11-এর ব্যালেন্সটা কিন্তু বেশি জরুরি ফর্মের থেকেও। ফর্ম কিন্তু আসে যায়, ওই যে তোমরা একটা টার্ম শুনেছো কিনা জানি না, যে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। ফিন অ্যালেন এমন একজন প্লেয়ার, সে যদি দাঁড়িয়ে যায় একা কিন্তু ম্যাচটাকে জিতিয়ে ফিরতে পারে, যেটা কিন্তু টিম সেফার্ট পারে না, যদিও সে খুব ভালো ফর্মে আছে। বিশ্বকাপের কথা যদি বলি, এই টিম সেফার্ট সে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট রান গেটার বিশ্বকাপের, 326 রান সে করেছে। আর ফিন অ্যালেন সে কিন্তু ফিফথ বা 5 নম্বরে রয়েছে রান গেটারদের তালিকায়, সে করেছে 298 রান। এর পরেও কিন্তু আমি ফিন অ্যালেনকে একজন ম্যাচ উইনার হিসেবে মনে করি, তাই আমি তাকে টিম সেফার্টের আগে ফার্স্ট 11-এ রেখেছি। তো আমি এই ভিডিও ছাড়াও কিন্তু আরো অনেক ভিডিও আমার রয়েছে বা বানিয়ে রেখেছি, যেগুলোতে আমি কিন্তু আলোচনা করেছি কেকেআর এর বেস্ট ফরেন বোলার রিপ্লেসমেন্ট হিসেবে কারা আসতে পারেন। তো সেই নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু চেক আউট করতে পারো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।